দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব পক্ষের অভিনন্দনে সিক্ত। এটা গণতন্ত্র একটা ধাপে গিয়ে গেলাম আমরা, যে গণতন্ত্রের জন্য লড়েছি সবাই মিলে। জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, আমরা ওনাকে অভিনন্দন জানাই। ভোটদানে বিরত 6 এমপি কারো কোনো অভিযোগ নেই, ভোট হয়েছে সুষ্ঠু জানালেন সিইসি। দীর্ঘ পথ পেরিয়ে রাষ্ট্রের অভিভাবক মির্জা ফখরুল। গার্ড অব অনার শেষে বঙ্গভবন ছাড়লেন হাফিজ উদ্দিন আহমদ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী। রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর সরকারি দলের বিজ্ঞপ্তি। কলকাতায় আগুনের ঘটনায় গ্রেপ্তার 3, হোটেল লজে কড়াকড়ি চলছে 7 বাংলাদেশের মরদেহ ফেরানোর প্রক্রিয়া। যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের। ঢাকায় কলেরা টিকা ক্যাম্পেইন উদ্বোধন। একসঙ্গে হাম ডেঙ্গুর প্রাদুর্ভাবে উদ্বিগ্ন নয় সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বনানীতে স্বামী তৌফিক নওয়াজের দাফনে অংশ নিলেন সাবেক মন্ত্রী দীপুমণি। প্যারোল শেষে ফিরলেন কারাগারে। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স, সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস। সংবাদ শিরোনাম। দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্যদের সরাসরি ভোটে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন তিনি। নির্বাচনে তিনি পেয়েছেন 255 ভোট। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি আহমদের ভোট 88টি। ভোট দেননি 6 জন এমপি। দুপুর 2টা থেকে ভোট নেওয়া হয় টানা বিকেল 5টা পর্যন্ত। আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনের নতুন রাষ্ট্রপতির শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। মাঝে 3.5 দশকের বিরতি শেষে দেশ পেল একজন নির্বাচিত রাষ্ট্রপতি। বর্তমান সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই। ফলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ছিল নিশ্চিত। তারপরও একাধিক প্রার্থী থাকায় 35 বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট নেওয়া হয় টানা 3 ঘন্টা। প্রথমেই ভোট দেন বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ, এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় নিয়ম অনুযায়ী তিনি নিজেও ভোট দেন। অন্যদিকে জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য নন, তাই তিনি ভোট দেওয়ার সুযোগ পাননি। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গোপন নয়। ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ভোট দিয়েছেন সংসদ সদস্যরা। ভোট গণনা শেষে সংসদ কক্ষেই ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্তা সিএসি এএমএম নাসির উদ্দিন। 243 বৈধ ভোটারের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান 255 ভোট। জামায়াত মনোনীত প্রার্থী অলি আহমেদ পান 88 ভোট। ভোট দেননি 6 জন সংসদ সদস্য। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, প্রধান নির্বাচন কমিশনার সহ সংসদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সংসদের মিডিয়া সেন্টারে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্রিফ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজকে আমরা জানতেন যে আমরা নির্বাচনে ওরা পরাজিত হবেন এবং বিএনপি বিজয়ী হবে। কি কারণে ওরা তারপরে এখানে অংশগ্রহণ করেছেন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এই বিষয়টার উপরে আপনারা সবাই দৃষ্টি দেবেন। আমরা 70 অনুচ্ছেদ অনুযায়ী এই দেশের সরকারের শপথ গ্রহণ করছে প্রফেসর সরকার। এই সংবিধান অনুযায়ী আমরা ভোট দিয়েছি, এই সংবিধান অনুযায়ী আমাদের ফলাফল হয়েছে, এই সংবিধান অনুযায়ী আমরা শপথ নিয়েছি।
1991 সালে বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর সে বছর রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট হয়েছিল। পরবর্তী 7 জন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম থাকলেও 1 মাসেরও কম সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি পেল বাংলাদেশ। দীর্ঘ 35 বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুল ইসলাম, নিউজ 24, সংসদ ভবন, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ, বলছেন সরকারি দলের নেতারা। তবে বিরোধীরা বলছে জুলাই সনদ বাস্তবায়ন না করেই তড়িঘড়ি করে নির্বাচনের আয়োজন করা হয়েছে। আর এদিকে কোনো অভিযোগ ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। 23তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান শেষে একে একে বের হতে থাকেন সংসদ সদস্যরা। ভোট গ্রহণকে কেন্দ্র করে সংসদে ছিল শান্তিপূর্ণ পরিবেশ। উনি রাষ্ট্রপতি পাওয়ার যোগ্যতা ছিল বলেই দল মনোনয়ন দিয়েছে এবং আমরা তাকে ভোট দিই। নির্বাচিত হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে বিরোধী দল বলছে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় ভিন্ন মত পোষণকারীরা মত প্রকাশের সুযোগ পাননি। জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সত্যি অনুশোচনার কারণে আমরা ওনাকে অভিনন্দন জানাই, যেহেতু নির্বাচিত প্রেসিডেন্ট সকলের প্রেসিডেন্ট। আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবেন। কারো কোনো অভিযোগ আসেনি জানিয়ে ভোটের পরিবেশকে সুন্দর বলেছে নির্বাচন কমিশন। আমরা অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে একটা নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি। কারো কোনো কর্নার থেকে কোনো রকমের কোনো অভিযোগ আসে নাই। এখন সুন্দরভাবে নির্বাচনটা হয়েছে। আর ক্ষমতাসীন দল বলছে গণতন্ত্রের পথে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে গেল। প্রত্যাশা দুঃসময়ে দলের ঐক্য ধরে রাখার মতো করেই দেশকে এগিয়ে নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। বিরোধী দলের অংশগ্রহণ সহকারে গোটা সংসদের এই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকাটা আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক সংস্কৃতিকে বেগবান করবে, শক্তিশালী করবে। গণতান্ত্রিক একটা রাষ্ট্রের যে কর্মকাণ্ড, একটা সংসদের কর্মকাণ্ড, সেটা প্রতিফলিত হয়েছে। অভিযোগ আর প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হলো 23তম রাষ্ট্রপতি নির্বাচন, আর এর মধ্য দিয়েই রচিত হলো গণতন্ত্রের আরেক নতুন অধ্যায়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। রাজনীতির কাঁটা বেছানো পথ পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে আসেন। উত্তাল ছাত্রজীবন আর শিক্ষকতার শান্ত প্রাঙ্গণ থেকে রাজপথের লড়াই, সবই এখন স্বর্ণালী অতীত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন ঠিকানা বঙ্গভবন। আজ তিনি দেশের 23তম নির্বাচিত রাষ্ট্রপতি। তার সুদীর্ঘ এই যাত্রা যেন এক অনন্য রাজনৈতিক উপাখ্যান। আল মোহাইমিনুল খানের রিপোর্ট। উত্তাল 69-এর গণ অভ্যুত্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে স্লোগানের ঝড়ে নিমজ্জিত এক তরুণ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র ইউনিয়নের নেতা থেকে কারাবরণ, লেখা হতে থাকে এক দীর্ঘ সংগ্রামের পাণ্ডুলিপি। 71-এ তখন স্বাধীন দেশ। রাজনীতির কোলাহল ছেড়ে মির্জা ফখরুল বেছে নিলেন শিক্ষকতার স্নিগ্ধ জীবন। বিসিএস শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজের প্রভাষক হিসেবে শুরু নতুন অধ্যায়। কিন্তু রক্তে তার দেশ আর মানুষের ভাবনা, তাই তাকে আটকে রাখতে পারেনি শ্রেণীকক্ষের 4 দেয়াল। 1988 সালে নির্দলীয় প্রার্থী হিসাবে নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান। ফের শুরু তার নতুন অভিযাত্রা। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে এলো রাজনীতির নতুন বাঁক। ভিড়লেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। 91-এ নামলেন সংসদীয় ব্যালটের লড়াইয়ে। পরের বছরই হলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও কৃষক দলের সহসভাপতি। 2001 সালের নির্বাচনে ভালোবাসার স্বীকৃতি নিয়ে পা রাখেন সংসদে। কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে হয়ে ওঠেন দক্ষ প্রশাসক।
2009 সালে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। 2011 সালে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে কাঁধে আসে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব। 2016 সালে দলের ষষ্ঠ জাতীয় সম্মেলনে নির্বাচিত হন পূর্ণাঙ্গ মহাসচিব। দলের বড় দুঃসময় তখন। শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে মির্জা ফখরুল হয়ে ওঠেন সরকার বিরোধী মঞ্চের সবচেয়ে জোরালো কণ্ঠস্বর। এটা আমার অফিস, বিএনপির কেন্দ্রীয় অফিস। আপনাদের কাছে এটা অফিস, বাট আমার কাছে এই মুহূর্তে এটা হচ্ছে ক্রাইম সিন। 24 জুলাই গণ অভ্যুত্থানে বদলে গেল দেশ। 2026 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ল বিএনপি। মির্জা ফখরুল পেলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব। রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষে 35 বছর পর দেশের রাষ্ট্রপতি নির্বাচনের মাঠে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমীকরণ আঁকাই ছিল। ব্যালটের আনুষ্ঠানিকতা পেরিয়ে জয় পেলেন তিনি। নির্বাচিত হলেন দেশের 23তম রাষ্ট্রপতি। বিএনপি মহাসচিব আর মন্ত্রীর পদ ছেড়ে এখন গন্তব্য বঙ্গভবন। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। বঙ্গভবন ছেড়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। দুপুরে তাকে দেয়া হয় গার্ড অব অনার। ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে বিদায়ী শুভেচ্ছা ও বিনিময় করেন তিনি। একদিকে বিদায়ের সুর, আর অন্যদিকে নতুন রাষ্ট্রপ্রধানকে বরণ করে নেয়ার জোর প্রস্তুতিও চলছে। কাল বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ রাষ্ট্রীয় প্রটোকলে বঙ্গভবন ত্যাগ করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। বঙ্গভবনে তাকে জানানো হয় সশস্ত্র বাহিনীর ঐতিহ্যবাহী বিদায়ী সংবর্ধনা। প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের সুসজ্জিত দল তাকে প্রদান করে বিশেষ গার্ড অব অনার। সালাম গ্রহণ শেষে বঙ্গভবনের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে শেষ মুহূর্তের বিদায় শুভেচ্ছা বিনিময় করেন তিনি। একদিকে বিদায়ের সুর, অন্যদিকে নতুন রাষ্ট্রপ্রধানকে বরণ করে নেয়ার উৎসব মুখর আমেজ। 21 আগস্ট সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলেই অনুষ্ঠিত হবে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। দেশের 23তম রাষ্ট্রপতির স্থায়ী ঠিকানা হতে যাচ্ছে এই রাজকীয় ভবন, তাই নতুন সাজে প্রস্তুত করা হচ্ছে বঙ্গভবন। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। বিকেলে দলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সম্প্রতি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন রিজভী। বর্তমানে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। গত 13 আগস্ট নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও স্থায়ী কমিটি সদস্য পদ থেকে পদত্যাগ করেন। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের প্রাণহানির পর নড়ে চড়ে বসেছে শহর কর্তৃপক্ষ। গ্রেপ্তার করা হয়েছে অন্তত 3 জনকে। মির্জা গালিব স্ট্রিট ও আশপাশের হোটেল লজে শুরু হয়েছে কড়াকড়ি। কয়েকটি লজ এবং গেস্ট হাউসে নতুন অতিথি রাখায় দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। কলকাতায় শিক্ষাহীনে অগ্নিকাণ্ড, ঝরেছে 9টি প্রাণ। আর সেই আগুনে এবার প্রশ্নের মুখে শহরের হোটেলগুলোর নিরাপত্তা। মির্জা গালিব স্ট্রিটের শিক্ষাহীনের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নড়ে চড়ে বসেছে পশ্চিমবঙ্গ সরকার। বৈধ অনুমতিপত্র ও অগ্নি নিরাপত্তার ছাড়পত্র যাচাইয়ে দল গঠনের পরিকল্পনা চলছে। এদিকে তদন্তেও এসেছে নতুন মোড়। হোটেল শিখাইনের ইজারাদার আবু জাফরকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরো 2 কর্মীকে। তবে আগুনের সূত্রপাত এসি মেশিনে বিস্ফোরণ নাকি শর্ট সার্কিট থেকে তা এখনো নিশ্চিত নয়। অগ্নি নিরাপত্তায় কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এখানেই শেষ নয়। মির্জা গালিব স্ট্রিট ও আশেপাশের হোটেল লজে শুরু হয়েছে কড়াকড়ি। কয়েকটি লজ ও গেস্ট হাউসে নতুন অতিথি রাখাই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ভবিষ্যতে অগ্নি নিরাপত্তার ঘাটতি ঠেকানোর উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। লক্ষ্য অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ হোটেল শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া। আসমাতুলি, নিউজ 24। ময়নাতদন্ত শেষে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। কলকাতার বাংলাদেশ উপদূতাবাস জানায় প্রক্রিয়াটি দ্রুত বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারা। এরই মধ্যে কুষ্টিয়া থেকে নিহত দেবাশিস দত্তের পরিবার এবং সাতক্ষীরা থেকে মোহাম্মদ আলিমুজ্জামান ও শিকদার পরিবারের সদস্যরা কলকাতায় পৌঁছেছেন। মৃতদেহগুলো ঘোজাডাঙ্গা ভোমরা সীমান্ত ও গেদে দর্শনার সীমান্ত দিয়ে
বাংলাদেশে আনার বিষয়ে আলোচনা চলছে। কলকাতায় অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, এই ঘটনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। আর যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের। কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 7 বাংলাদেশের বাড়িতে এখন শোকের মাতম। প্রিয়জনদের হারিয়ে দিশেহারা স্বজনরা। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কথা ছিল চিকিৎসা শেষে ফিরবেন দেশে, মায়ের জন্য আনবেন বাহারি জিনিস। তার হলো না। কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত এখন ফিরবেন কফিনবন্দি হয়ে। ওর একটা কিছু হলে ও ছোট মা এইটা হয়েছে, ছোট মা ওইটা হয়েছে, আর কেউ ডাকবে না, আর কেউ ডাকবে না, ছোট মা এইটা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুন লাগে। সেই আগুন দেবাশিস দত্তের সাথে কেড়ে নেয় তার স্ত্রী, 3 বছরের সন্তান আর শ্বশুরের জীবনও। জেলায় যে সাংবাদিক যারা আছি তাদের জন্য একজন ভালো সংবাদকর্মীকে আমরা হারালাম। সহকর্মী দেবাশিস দত্তের এই অকাল মৃত্যুতে আমরা সকলে যেহেতু গভীরভাবে শোকাহত। সাতক্ষীরার কালীগঞ্জে সাজুর বাড়িতেও এখন শোকের মাতম। চিকিৎসা শেষে তার বাড়ি ফেরার কথা ছিল বুধবার। হোটেলে আগুন লাগলে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। প্রিয়জনের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। তাদের নিরাপত্তাটা কোথায়, তাদের ব্যবস্থাপনাটা কোথায়? এই জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাই, প্রকৃত ঘটনাটা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হয়। দীর্ঘদিন ধরে কলকাতায় বসবাস করছিলেন একই উপজেলার রেবতী রানী সরকার। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারান তিনিও। উনি হলো এখান থেকে 3 মাস আগে একবার ডাক্তার দেখাতে গেল, দুটো ছেলেপিলের সাথে নিয়ে গেল। এখানে ছেলেপিলে দুটো ঠাম্মা ঠাকুরদার কাছে রেখে আইছে, ওখানে ঠাম্মা ঠাকুরদার বসত বাড়ি আছে। নিহত বাংলাদেশিদের মধ্যে আরেকজন সাভারের বেগুনবাড়ি এলাকার ব্যবসায়ী আহমেদ বাবু। তার মৃত্যুতেও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশে একসঙ্গে হাম ও ডেঙ্গুর মতো কয়েকটি রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও উদ্বিগ্ন নয় সরকার, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এদিকে পানিবাহিত রোগ থেকে সুরক্ষায় টিকার ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সকালে ঢাকার 2 সিটিতে ওরাল কলেরা টিকা ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এক ফোঁটা প্রতিষেধক, আর তাতেই সুনিশ্চিত হবে জীবনঘাতী কলেরা ও ডায়রিয়া থেকে সুরক্ষা। সংক্রামক এ ব্যাধি রোধে শুরু হচ্ছে মুখে খাওয়ানোর বিশেষ কলেরা ভ্যাকসিন কর্মসূচি। ছোঁয়াচে ও পানিবাহিত রোগ প্রতিরোধে সারা দেশের প্রায় 51,75,000 মানুষকে এই ভ্যাকসিনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গর্ভবতী নারী ছাড়া 1 বছরের বেশি বয়সী সব নাগরিক পাচ্ছেন এই ভ্যাকসিন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে আগেভাগেই তা প্রতিরোধ করা সরকারের লক্ষ্য। অসুখ হওয়ার পরে চিকিৎসার চেয়ে আমরা গুরুত্বপূর্ণ মনে করছি রোগ প্রতিরোধের ব্যবস্থা করা, যেন কম মানুষ অসুস্থ হয়। এবং সেই কাজটি করতে গেলে অর্থাৎ রোগ প্রতিরোধ বা প্রিভেনশনের জন্য মাঠ পর্যায়ে আমাদের কাজ করতে হবে তৃণমূল পর্যায়ে। এদিকে 2 থেকে 3 মাসের মধ্যে হাম ও ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মিজেলস মোকাবেলা করতে হয়, আমাদের ডেঙ্গু মোকাবেলা করতে হয়, টিউবারকুলোসিস মোকাবেলা করতে হয়, নতুনভাবে ম্যালেরিয়া দেখা দিচ্ছে, HIV AIDS দেখা দিচ্ছে, বিভিন্নভাবে আমরা আক্রান্ত হচ্ছে, তবে আমরা ওয়ারিড নাই। শনিবার থেকে মাসব্যাপী চলবে ওরাল কলেরা টিকার প্রথম ডোজের বিশেষ কার্যক্রম। 26 সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ডোজ প্রদান। ফিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। প্যারোলে মুক্ত হয়ে স্বামীর দাফন শেষে আবারও কারাগারে ফিরে গেছেন সাবেক মন্ত্রী দীপুমণি। সন্ধ্যা 6টায় তাকে মুন্সিগঞ্জের কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। দুপুরে দীপুমণির স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নওয়াজকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়। এর আগে গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। স্বামীর মৃত্যুতে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্ত হন দীপুমণি।
পুরা যাত্রাটাতেই উনি থাকবেন এই মর্মে আমরা অনুমোদন নিয়ে আসছি। 12 ঘন্টার উপর ডিপেন্ড করবে। গোরস্থান থেকে আমরা ওখানেই চলে যাবে, কারাগারে চলে যাবে। বিশ্বজুড়ে আবারও বাড়ছে কয়লার কদর। হরমুজ সংকটে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় এমন পরিস্থিতি। তবে বিশ্লেষকরা বলছেন এটি কয়লার স্থায়ী প্রত্যাবর্তন নয়, যুদ্ধের ধাক্কায় সাময়িক উত্থান। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে বিকল্প হিসেবে কয়লার দিকে ঝুঁকছে এশিয়ার দেশগুলো। চীন, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া উপসাগরীয় জ্বালানির বড় ক্রেতা। ফলে তেল গ্যাসের সরবরাহে টান পড়তেই বাড়ছে কয়লার কদর। বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দ্রুত সরবরাহ নিশ্চিতে কয়লা হয়ে উঠছে তুলনামূলক সহজ ও সস্তা বিকল্প। ফলে তেল গ্যাসের সংকট যত গভীর হচ্ছে, কয়লার বাজারে ততই বাড়ছে লাভের সম্ভাবনা। এরই মধ্যে সেই বাড়তি চাহিদার সরাসরি সুবিধা পাচ্ছে কয়লা উৎপাদনকারী দেশ ও কোম্পানিগুলো। দক্ষিণ আফ্রিকার থুঙ্গেলা রিসোর্সের অর্ধবার্ষিক মুনাফা দ্বিগুণ হয়েছে। অস্ট্রেলিয়াতেও বাড়ছে কয়লার দাম ও চাহিদা। এটা কয়লার স্থায়ী প্রত্যাবর্তন নয়। জ্বালানির নিরাপত্তার চাপেই দেশগুলো স্বল্পমেয়াদে কয়লার দিকে ফিরছে। তবে সংকট দীর্ঘ হলে এই প্রবণতা আরো শক্তিশালী হতে পারে। বিশ্লেষকরা বলছেন এই সাময়িক বৃদ্ধি দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানির দিকে রূপান্তরকে থামিয়ে দেবে না, বরং বারবার জ্বালানি বাজারে এমন অস্থিরতা বায়ু ও সৌর বিদ্যুতের মতো টেকসই বিকল্পে বিনিয়োগের প্রয়োজনীয়তা আরো বাড়িয়ে দিচ্ছে। আসমাতুলি, নিউজ 24। দর্শকের ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।